এই সংক্ষিপ্ত 24 ঘন্টায় অল ইট টেক্স বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে ছোট ছোট প্রতিদিনের অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে, নিজের শর্তে সাফল্যকে সংজ্ঞায়িত করার গুরুত্ব এবং সচেতনভাবে নিজের যত্ন নিয়ে বাঁচার মূল্য সম্পর্কে। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। একটি ছোট শহরে পারভেজ নামে একটি ছেলে বাস করত। তার বয়স ছিল মাত্র 24 বা 25 বছর, কিন্তু তার মন ছিল হাজারো স্বপ্নে ভরা এবং হৃদয় ছিল ঠিক ততটাই বিভ্রান্তি। প্রায়ই রাতে ছাদের ওপর বসে সে আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করত, আমি কবে বদলাবো? আমার জীবনে কবে বড় কোনো পরিবর্তন আসবে? সে ভাবত যে একদিন কোনো জাদুকরী সুযোগ আসবে, একটি বড় টার্নিং পয়েন্ট, বা হঠাৎ কোনো ধাক্কা লাগবে আর তার পুরো জীবন ঘুরে যাবে। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে সেই একই পুরনো রুটিন এবং সেই একই ভারী হৃদয় দেখতে পেত। একদিন তার দাদি তাকে এমন একটি কথা বললেন যা তার কানের চেয়ে হৃদয়ের গভীরে বেশি প্রবেশ করল। বাবা, বড় পরিবর্তন একদিনে আসে না, এটি আসে প্রতিদিন নেওয়া ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। পারভেজ তখন কথাটা শুনল ঠিকই, কিন্তু বুঝতে পারল না। সে সবসময় সেই বিশাল সাফল্য চাইত যা সোশ্যাল মিডিয়া এবং মোটিভেশনাল ভিডিওগুলোতে খুব জোরে সোরে উদযাপন করা হয়, এমন সব গল্প যা মুহূর্তের মধ্যে জীবন বদলে দেয়। কিন্তু আসল পরিবর্তনের শুরুটা হয়েছিল খুব ছোট একটি মুহূর্ত থেকে। একদিন সকালে পারভেজ দেরি করে ঘুম থেকে উঠল। সে তাড়াহুড়ো করে তৈরি হলো, অফিসে ছুটল এবং সারাদিন ক্লান্ত, খিটখিটে এবং ভারসাম্যহীন অনুভব করল। সন্ধ্যায় তার এক সহকর্মী তাকে বলল, তুমি প্রতিদিন এত অস্থির থাকো, একদিন একটু স্বস্তির সাথে সকালটা শুরু করে দেখো, হয়তো এতে কিছু পার্থক্য আসবে। সেই রাতে পারভেজ সিদ্ধান্ত নিল যে কাল সে মাত্র 5 মিনিট আগে ঘুম থেকে উঠবে। মাত্র 5 মিনিট, খুব বড় কোনো পরিবর্তন নয়। পরদিন সকালে যখন সে অ্যালার্মের শব্দ শুনল, ঘুমের সাথে যুদ্ধ করে সে নিজেকে জাগিয়ে তুলল। সেই 5 মিনিটে সে শুধু চোখ মেলল, হালকা কিছু স্ট্রেচিং বা ব্যায়াম করল এবং শান্তভাবে নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করল। সে ভাবল, এতে আর কি হবে? কিন্তু তবুও সে এই ছোট কাজটি চালিয়ে গেল। 3-4 দিন পর সে লক্ষ্য করল যে সে আগের চেয়ে একটু বেশি শান্ত থাকছে। সে আগের মতো সকালের তাড়াহুড়োতে ডুবে যাচ্ছে না। এই পরিবর্তনটি খুব বড় ছিল না, কিন্তু এটি যথেষ্ট ছিল তার মনোযোগ এই সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যে ছোট পদক্ষেপগুলো প্রভাব ফেলে। এরপর সে আরেকটি ছোট অভ্যাস যোগ করল, রাতে ঘুমানোর আগে পরের দিনের জন্য 3টি প্রয়োজনীয় কাজের তালিকা লেখা। মাত্র 3টি, বড় কোনো পরিকল্পনা নয়। এই সাধারণ অভ্যাসের সাথে তার রুটিনে একটি অনায়াস স্বচ্ছতা আসতে শুরু করল। এখন তার মনে বিভ্রান্তি কম এবং কাজে মনোযোগ বেশি ছিল। আগে যেখানে সে প্রতিটি কাজ অসম্পূর্ণ রেখে দিত, এখন ধীরে ধীরে কাজগুলো শেষ হতে শুরু করল। ক্রমান্বয়ে ছোট ছোট পরিবর্তন তার জীবনে যুক্ত হতে থাকল। যেমন সকালে চা পান করার সময় মোবাইল ছাড়া 10 মিনিট বসে থাকা, রাতে অন্তত 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করা, সপ্তাহে 2 বার একটু হাঁটা, দাদির সাথে প্রতিদিন 5 মিনিট কথা বলা। এই সব কিছুই তুচ্ছ শোনায়, কিন্তু এগুলোর কারণে পারভেজের ভেতরে একটি শান্ত শক্তি তৈরি হতে শুরু করল। ঠিক যেমন নদীর ধারা যতই সরু হোক না কেন, যদি তা অনবরত প্রবাহিত হয় তাহলে পাথরও কেটে ফেলে। একইভাবে তার এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে তার চিন্তাভাবনা এবং আচরণকে ঘষামাজা করে পাল্টে দিতে লাগল। একদিন তার দাদি হাসলেন এবং বললেন, দেখো, আমি কি বলিনি যে জীবন 24 ঘন্টায় বদলায়? পারভেজ হেসে উত্তর দিল, দাদি, আগে আমি ভাবতাম জীবন তখন বদলাবে যখন বড় কোনো সুযোগ আসবে, নতুন চাকরি, বড় শহর, বড় কোনো জয়। কিন্তু এখন আমি বুঝেছি যে বড় পরিবর্তন এই ছোট ছোট পদক্ষেপগুলো থেকেই আসে। আর এটাই সত্যি। পারভেজের গল্পটি আপনার, আমাদের সবার গল্প। আমরা সবাই ভাবি যে একদিন আমরা ঘুম থেকে উঠব এবং আমাদের পুরো জীবন সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু সত্য হলো, আসল জাদু প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে। আমরা প্রায়ই বড় লক্ষ্যের কারণে ভয় পেয়ে যাই এবং শুরুই করি না। কিন্তু আমরা যদি আজ মাত্র একটি ছোট পদক্ষেপ নিই, তাহলে কাল দ্বিতীয়টি সহজ মনে হয় এবং ধীরে ধীরে এই ছোট পদক্ষেপগুলো একসাথে আমাদের পথ তৈরি করে। পারভেজ আরও শিখল যে পরিবর্তনের জন্য কোনো নিখুঁত সময়ের প্রয়োজন নেই, না কোনো বড় প্রতিজ্ঞার, না কোনো মোটিভেশনের। একজনকে কেবল নিজের জন্য দিনের কয়েক মিনিট বের করতে হবে। এবং যখন সে এই ছোট পদক্ষেপগুলো নিতে শুরু করল, সে বুঝতে পারল যে সে নিজেই তার জীবন পরিবর্তন করতে শুরু করেছে।
কোনো বড় নাটক, বড় প্রতিজ্ঞা বা বড় ঘটনা ছাড়াই। সময় কাটল, মাসের পর মাস পরিশ্রম জমা হলো এবং পারভেজের ভেতরে একটি নতুন আত্মবিশ্বাস জাগতে শুরু করল। সে আগের মতো অস্থির, খিটখিটে বা বিক্ষিপ্ত ছিল না। সে শান্ত, ধীর স্থির এবং নিজের জীবন সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠেছিল। তার বন্ধুরাও লক্ষ্য করতে শুরু করল, দোস্ত, তুই আগের চেয়ে অনেক বদলে গেছিস। কিন্তু তারা জানত না যে এই পরিবর্তনের পেছনে কোনো বড় ঘটনা ছিল না, বরং ছিল প্রতিদিনের ডজনখানেক ছোট পদক্ষেপ। একদিন সে এই বিষয়টি গভীরভাবে বুঝতে পারল যে আমরা সবাই তাই যা আমরা প্রতিদিন করি। যদি আমরা প্রতিদিন চাপ নিই, দৌড়ে থাকি, জড়িয়ে পড়ি, তাহলে জীবনও তেমন হয়ে যায়। যদি আমরা প্রতিদিন আমাদের মন, শরীর এবং সম্পর্কের একটু একটু যত্ন নিই, তাহলে জীবন ধীরে ধীরে সম্পূর্ণ বদলে যায়। গল্পটি এখানেই শেষ নয়। আসল কথা হলো, পারভেজের যাত্রা এখনও চলছে। সে এখনও ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে, এখনও শিখছে, এখনও বড় হচ্ছে। কিন্তু এখন সে জানে যে তাকে যেখানেই পৌঁছতে হোক না কেন, তার শুরুটা শুধুমাত্র আজকের ছোট পদক্ষেপ দিয়েই হতে পারে, আগামী দিনের বড় পরিকল্পনা দিয়ে নয়। ঠিক যেমন বৃষ্টির প্রথম ফোঁটাটি ছোট হয়, কিন্তু সেই ফোঁটাগুলো একসাথে বন্যা বা হ্রদ তৈরি করে। ঠিক যেমন একটার পর একটা ইট জুড়ে বাড়ি তৈরি হয়, একইভাবে প্রতিদিনের ছোট অভ্যাসগুলো একসাথে জীবনে নতুন রং এনে দেয়। আজ যদি আপনিও ভাবছেন যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন দরকার, তাহলে পারভেজের গল্পটি মনে রাখবেন। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু যে কোনো বড় পরিবর্তন অবশ্যই একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। শুধু এতটুকু সিদ্ধান্ত নিন যে আজ আপনি নিজের জন্য একটি ছোট, সহজ পদক্ষেপ নেবেন। সেটা হোক 5 মিনিটের হাঁটা, 2 মিনিটের জন্য নিজের শ্বাস অনুভব করা, 1 গ্লাস ওয়াটার বেশি পান করা, বা রাতে আগামী দিনের জন্য শুধু একটি ছোট পরিকল্পনা করা। যে কোনো বড় স্বপ্নের শিকড় ছোট পদক্ষেপের মধ্যে নিহিত থাকে, এবং যখন আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবেন, তখন পেছনে ফিরে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কতটা দূর চলে এসেছেন। কোনো বড় অলৌকিক ঘটনা ছাড়া, কোনো কোলাহল ছাড়া, শুধুমাত্র আপনার প্রতিদিনের ছোট প্রচেষ্টার মাধ্যমে। এটাই জীবনের আসল রহস্য। বড় পরিবর্তন সবসময় ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপ দিয়ে শুরু হয়। কয়েক মাস কেটে গেছে। পারভেজের জীবনে ছোট ছোট পরিবর্তনের কারণে একটি আবছা আলো দেখা দিতে শুরু করেছে। তার প্রতিদিনের অভ্যাসগুলো আগের চেয়ে সহজ, আরামদায়ক এবং স্থিতিশীল হয়ে উঠেছে। অফিসের কাজও ভালো হতে শুরু করেছে এবং সে তার ভেতরে ঘটা পরিবর্তনগুলো স্পষ্টভাবে অনুভব করছে। কিন্তু একদিন অফিসে এমন একটি ঘটনা ঘটল যা তাকে আবার ভাবতে বাধ্য করল যে আসল সাফল্য আসলে কি। সেদিন কোম্পানিতে একটি বড় মিটিং হলো, যেখানে গত 6 মাসের সবার পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছিল। পারভেজ তার ছোট পরিবর্তন এবং ধারাবাহিক পরিশ্রমের কারণে ভালো কাজ করেছিল, কিন্তু মিটিংয়ের একটা কথা তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিল। তার বস বললেন, সাফল্য মানে প্রমোশন, বেশি বেতন, বড় প্রজেক্ট আর বাকি সবকিছু গৌণ। ঘরটি করতালিতে ভরে গেল, কিন্তু পারভেজ চুপ করে বসে রইল। তার চোখ আসলে উজ্জ্বল হলো না। সে কিছুটা শূন্যতা অনুভব করছিল। সে ভাবছিল, ওই জিনিসগুলোই কি সাফল্যের আসল সংজ্ঞা? বাড়ি ফেরার পথে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার সময় কেবল একটি প্রশ্ন তার মনে অনবরত ঘুরছিল, এটাই কি সেই সাফল্য যার পেছনে সবাই ছুটছে, এবং আমারও কি এটি গ্রহণ করা উচিত? সেই রাতে পারভেজ অনেকক্ষণ জেগে রইল। সে একটি ডায়েরি বের করল এবং প্রথমবারের মতো নিজেকে জিজ্ঞেস করল, আমার কাছে সাফল্যের মানে কি? সে কলম তুলল এবং ভাবল, কিন্তু মনে হচ্ছিল যেন বাতাসে শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর সে লিখল, আমার জন্য সাফল্য মানে শান্তি, সুস্বাস্থ্য, আমার পরিবারের সাথে সময় কাটানো, এমন কাজ করা যা মনকে খুশি করে, জীবনে ভারসাম্য। সে বুঝতে পারল যে সে নিজের জন্য কখনো সাফল্যকে সংজ্ঞায়িত করেনি। এখন পর্যন্ত সে কেবল সেই পথে দৌড়াচ্ছিল যেখানে সবাই দৌড়াচ্ছে বলে মনে হতো। আরও টাকা, বড় বাড়ি, চমৎকার গাড়ি, বড় চাকরি, বড় স্বীকৃতি। কিন্তু তার ভেতর থেকে কোথাও একটি আওয়াজ এলো, এই সব কি সত্যিই আমার কাছে গুরুত্বপূর্ণ, নাকি আমি শুধু অন্যদের সঙ্গে নকল করছি? পরদিন সে তার দাদির সাথে কথা বলল। দাদি হাসলেন এবং বললেন, বাবা, কেউ অন্যের জুতো পরে দীর্ঘ দৌড় জিততে পারে না। সাফল্য হলো সেটা যাতে তোমার পা আরামে চলে এবং তোমার শ্বাস না ভাঙে। পারভেজের এই মন্তব্যটি ভালো লাগল, যদিও এটি তাকে খোঁচা দিয়েছিল, যেন কেউ তার মনের ওপর ঢাকা পর্দাটি হালকাভাবে সরিয়ে দিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে আরেকটি ঘটনা ঘটল যা এই বোঝাপড়াকে আরও শক্তিশালী করল। তার স্কুলের পুরনো বন্ধু হাসান তার সাথে দেখা করতে এলো। হাসান শহরের একটি বড় এমএনসিতে ম্যানেজার ছিল। চমৎকার বেতন, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, সবকিছু।
পারভেজ সবসময় ভাবত যে এটাই আসল সাফল্য, কিন্তু সেদিন হাসানকে ক্লান্ত, অস্থির এবং ভেতর থেকে ভেঙে পড়া দেখাচ্ছিল। হাতে কফির কাপ ধরে সে বলল, দোস্ত, আমার সব আছে, টাকা, নাম, পদ, কিন্তু মনে কোনো শান্তি নেই। আমি নিজেকে হারিয়ে ফেলছি। প্রতিদিন আমি ভাবি আমি কিসের জন্য দৌড়াচ্ছি। পারভেজ কয়েক মুহূর্ত চুপ রইল। সে কল্পনাও করতে পারেনি যে যাকে সে সাফল্যের প্রতিমূর্তি মনে করত সে নিজেই ভেতরে শূন্যতা অনুভব করবে। হাসানের কথাগুলো তাকে ভাবতে বাধ্য করল, যদি এটাই সাফল্য হয় তবে আমি এটা একদমই চাই না। সেই রাতে সে আবার ডায়েরিটি হাতে নিল এবং গভীর শ্বাস নিয়ে লিখতে শুরু করল। আমার সাফল্য তা নয় যা মানুষ প্রশংসা করে, বরং তা যা আমাকে নিজের সাথে সংযুক্ত করে। আমার সাফল্য তা নয় যা সোশ্যাল মিডিয়ায় চকচক করে, বরং তা যা আমার হৃদয়কে শান্ত করে। আমার সাফল্য তা নয় যা পৃথিবী বড় মনে করে, বরং তা যা থেকে আমি সুখ পাই, এমনকি যদি তা ছোটও হয়। ধীরে ধীরে পারভেজের ভেতরে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছিল। এখন সে নিজেকে অন্যদের অনুযায়ী পরিমাপ করছিল না। সে নিজেকে জিজ্ঞেস করছিল, এই জিনিসটি কি আমাকে খুশি করবে? এটি কি আমার ভেতরে শান্তি আনবে? এই পথে হাঁটলে কি আমি নিজেকে হারাবো নাকি নিজেকে খুঁজে পাব? গল্পের পরিস্থিতি কিছুটা বদলে গেল, কিন্তু পারভেজের যাত্রা একই ছিল। এখন সে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে সাফল্য কোনো গন্তব্য নয়, বরং একটি অনুভূতি যা ভেতর থেকে আসে। কিছুদিন পর একটি সুযোগ এলো। কোম্পানি তাকে একটি বড় প্রজেক্টের জন্য বেছে নিল। এই প্রজেক্টটাকে খুব জনপ্রিয় করতে পারত, কিন্তু সে জানত যে এর সাথে রাতের ঘুম, সপ্তাহের ছুটি এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য হারিয়ে যাবে। পুরনো পারভেজ না ভেবেই হ্যাঁ বলে দিত, কিন্তু এখন সে ভাবল, এটা কি আমার জন্য সঠিক? এটা কি আমার জন্য সাফল্য, নাকি শুধুই পৃথিবীর চোখে? সে বিনীতভাবে বলল যে সে এমন কাজ যায় যাতে প্রবৃদ্ধি আছে এবং সেই সাথে মানসিক ভারসাম্যও আছে। বস কিছুটা অবাক হলেন। লোকেরা তার সিদ্ধান্ত নিয়ে ফিসফিসও করল, কিন্তু পারভেজের মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কারণ প্রথমবারের মতো সে নিজের সংজ্ঞা বেছে নিচ্ছিল, অন্যদের সংজ্ঞা নয়। তারপর ধীরে ধীরে সে এমন ছোট ছোট প্রজেক্ট পেতে শুরু করল যা তার শক্তি অনুযায়ী ছিল, এবং একই সাথে সে নিজের জন্য সময় পেত। নিজেকে সময় দেওয়ার এই স্বাধীনতায় সে এক নতুন আনন্দ অনুভব করল। সপ্তাহের শেষে সে তার দাদির সাথে বসত এবং কথা বলত, পুরনো গান গুনগুন করত, কখনো নিজের পছন্দের বই পড়ত, কখনো তার গলিতে সন্ধ্যার বাতাস অনুভব করত। এটি ছিল এক অন্যরকম স্বস্তি, এমন এক স্বস্তি যা কোনো প্রমোশন বা স্যালারি স্লিপে পাওয়া যায় না। ধীরে ধীরে সে বুঝতে পারল যে সাফল্য হলো তা যা আপনার ঘুম কেড়ে নেয় না, যা আপনার হাসি ফিরিয়ে আনে, যা আপনাকে আপনত্বের অনুভূতি দেয়, যা আপনাকে নিজের সাথে দেখা করায়। একদিন সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে পারভেজ দেখল যে অনেক মানুষ তাদের লক্ষ্যের পেছনে খুব দ্রুত দৌড়াচ্ছে, কখনো টাকা, কখনো স্বীকৃতি, কখনো নাম, কখনো খ্যাতি। কিন্তু এই সব কিছুর মাঝে কিছু মানুষ তাদের পরিবারের সাথে দাঁড়িয়ে হাসছিল, কেউ বন্ধুদের সাথে হাসাহাসি করছিল, কেউ তাদের কাজে মগ্ন ছিল, আর কেউ কেবল চুপচাপ বসে বাতাস উপভোগ করছিল। সে বুঝতে পারল যে সবার সাফল্যের সংজ্ঞা আলাদা। যেমন একটি ফুলের মতো সবার সুগন্ধ আলাদা, সবার রং আলাদা, কিন্তু প্রতিটি ফুল তার জায়গায় সুন্দর। এখন পারভেজ মানুষকে দেখে প্রভাবিত হতো না। সে অন্যের গতি দেখে নিজের গতি পরিবর্তন করত না। সোশ্যাল মিডিয়ার চাকচিক্য দেখে সে হীনমন্যতায় ভুগত না, কারণ এখন সে জানত যে তার পথটি তার নিজের। একদিন তার দাদি খুব আদর করে বললেন, বাবা, যখন তুমি তোমার মনের কথা শুনবে, একমাত্র তখনই তুমি সত্যিকারের অর্থে সফল হবে। অন্যদের আওয়াজ কখনো শেষ হয় না, কিন্তু তুমি তোমার নিজের আওয়াজ নিজেই চেপে রাখো। এখন তুমি এটিকে জাগিয়েছ, এটিকে ধরে রেখো। পারভেজ হাসল। সে বুঝতে পারল যে কোনো গন্তব্যে পৌঁছে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পাওয়া যায় প্রতিদিন নিজের সাথে সংযুক্ত হয়ে। এটি পাওয়া যায় এমন কাজ করে যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে, যেন কেউ ভেতরে একটি প্রদীপ জ্বালিয়েছে এবং তার শিখা শান্ত কিন্তু স্থির। এখন তার জীবনে ছোট পদক্ষেপের গুরুত্ব ছিল এবং তার নিজস্ব সংজ্ঞার স্বাধীনতাও ছিল। এখন সে তার জীবনের মানদণ্ড নিজে ঠিক করত, অন্যরা নয়। এবং এভাবেই তার গল্প একটি নতুন দিকে এগিয়ে গেল, যেখানে পরিবর্তন শুরু হয়েছিল ছোট অভ্যাস দিয়ে, এবং সামনের যাত্রা তার নিজের সংজ্ঞায়িত সাফল্যের সাথে। এই গল্পটি আমাদের এই কথাই শেখায় যে সাফল্য তা নয় যা মানুষ প্রশংসা করে, বরং এটি তা যাতে আপনি নিজেকে হারিয়ে ফেলেন না, বরং নিজেকে খুঁজে পান। কয়েক সপ্তাহ কেটে গেছে।
পারভেজের জীবনে এখন এক অন্যরকম সহজ ভাব এসছে। সে তার সংজ্ঞা অনুযায়ী সাফল্য বুঝতে পেরেছিল। সে ছোট পদক্ষেপের মূল্য জেনেছিল, কিন্তু তবুও একটি জিনিস তাকে বিরক্ত করত। মাঝে মাঝে সে অনুভব করত সে অটো পাইলটে চলছে, যেন দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু সে প্রতিটি মুহূর্ত যাপন করছে না, যেন সে জীবনে এগিয়ে যাচ্ছে কিন্তু তা গভীরভাবে অনুভব করছে না। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে তার পুরনো পথের বদলে সে পার্কের দিকে ঘুরল। হালকা বাতাস বইছিল, শিশুরা খেলছিল, কিছু বয়স্ক মানুষ হাসাহাসি ও ঠাট্টা করতে করতে হাঁটছিলেন। সে একটি বেঞ্চে বসল এবং মানুষকে দেখতে শুরু করল। তার মনে হলো এই মানুষগুলো তাদের মুহূর্তটি কত সহজে, কত সরলতায়, পূর্ণ সচেতনতার সাথে যাপন করছেন। ঠিক সেখানেই সে একটি ছোট্ট মেয়েকে দেখল যে একটি প্রজাপতির পেছনে দৌড়াচ্ছিল। সে বারবার হাসত, হাততালি দিত আর তারপর তার মায়ের কাছে ফিরে আসত। মেয়েটির চোখে ছিল সত্যিকারের ঝলক, কোনো ফিল্টার ছাড়া, কোনো ভান ছাড়া, কোনো চিন্তা ছাড়া। পারভেজের মনে হলো সে নিজেও একসময় এমন ছিল। কিন্তু এখন কে জানে কখন এত গম্ভীর, এত নিখুঁত হওয়ার চেষ্টায় সে তার বাস্তবতা থেকে দূরে সরে গেছে। ঠিক সেখানে বসে সে নিজেকে জিজ্ঞেস করল, শেষ কবে আমি পুরোপুরি বর্তমানে ছিলাম? শেষ কবে আমি কিছু অনুভব করার জন্য থেমেছিলাম এবং সত্যিকার অর্থে তা দেখেছিলাম? বাড়ি ফেরার সময় সে অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল। সে বুঝতে পারল যে তার এখন শুধু ভালো অভ্যেস বা সঠিক সংজ্ঞাই নয়, বরং একটি গভীর সচেতনতা প্রয়োজন। এমন একটি উপায় যার মাধ্যমে সে প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে উপস্থিত থাকতে পারে। সেই রাতে সে আবার ডায়েরিটি খুলল এবং লিখল, আজ আমি বুঝতে পারলাম যে জীবন যাপন করার পরিবর্তে আমি কেবল এটি অভিনয় করছি। আমাকে উদ্দেশ্য নিয়ে বাঁচতে হবে, আমাকে আমার আসল রূপে বাঁচতে হবে, আমাকে প্রতিটি মুহূর্ত অনুভব করতে হবে যা আমি এতদিন উপেক্ষা করে আসছি। পরদিন যখন সে অফিসে পৌঁছালো, সে একটি ছোট জিনিস পরিবর্তন করল। কফি মেশিনের সামনে দাঁড়িয়ে মোবাইলে স্ক্রোল করার পরিবর্তে সে কফি তৈরি হওয়ার শব্দ, এর সুগন্ধ এবং কাপের উষ্ণতা অনুভব করতে শুরু করল। এই সাধারণ মুহূর্তটি তাকে এক অদ্ভুত উপায়ে স্বস্তি দিতে শুরু করল। ধীরে ধীরে সে লক্ষ্য করতে শুরু করল যে জীবন কতটা সুন্দর হয়ে ওঠে যখন আপনি এতে পুরোপুরি উপস্থিত থাকেন। একদিন তার টিমে একটি মিটিং ছিল। মিটিংয়ে অনেক লোক তাদের কথা বলছিল, কিন্তু দ্রুত, না ভেবেই। অফিসের সংস্কৃতিও এমন ছিল যে যে সবচেয়ে বেশি কথা বলতো তাকেই স্মার্ট মনে হতো। কিন্তু পারভেজ ঠিক করল এবার সে শুধু কথা বলবে না, বরং সত্যিকার অর্থে শুনবেও। সে প্রতিটি শব্দের দিকে মনোযোগ দিচ্ছিল। সে মানুষের মুখ, তাদের গলার স্বর, তাদের সমস্যা, তাদের উৎসাহ সবকিছু বোঝার চেষ্টা করছিল। যখন তার পালা এলো, সে কোনো ভনিতা ছাড়াই কথা বলল, পরিষ্কার, সত্য, সৎ। তার নিজের কথাগুলো প্রথমবারের মতো এত পরিষ্কার মনে হলো। লোকেরাও মনোযোগ দিয়ে শুনল। মিটিংয়ের পর তার টিমের এক সহকর্মী শাহবাজ বলল, তুমি আজ যা বলেছ তা খুব খাঁটি মনে হয়েছে। তোমাকে আগের চেয়ে অনেক বেশি স্থির দেখাচ্ছে। এই পরিবর্তন কিভাবে এলো? পারভেজ হেসে বলল, শুধু এখন আমি প্রতিটি কাজ পূর্ণ সচেতনতার সাথে করার চেষ্টা করছি, মেকআপ ছাড়া, লোক দেখানো ছাড়া, আমি যেমন ঠিক তেমন থাকার জন্য। শাহবাজ বলল, এটি বিরল। আজকাল মানুষ দেখায় বেশি, থাকে কম। তার কথাগুলো পারভেজের মনের গভীরে প্রবেশ করল, কারণ সে নিজেও ঠিক এটাই অনুভব করছিল। সময়ের সাথে সে ছোট ছোট মাইন্ডফুলনেস বা সচেতনতার অভ্যেস যোগ করল। যেমন দিনের উদ্দেশ্য ঠিক করার জন্য প্রতিদিন সকালে 2 মিনিট চোখ বন্ধ রাখা, কথোপকথনের সময় মোবাইল নিচে রাখা এবং সামনের ব্যক্তিকে পূর্ণ মনোযোগ দেওয়া, খাবার খাওয়ার সময় কেবল খাবারই খাওয়া, অন্য কোনো দিকে মনোযোগ না দেওয়া, কোনো সুন্দর জিনিস দেখে এক মুহূর্তের জন্য থেমে তা পর্যবেক্ষণ করা, নিজেকে সততার সাথে জিজ্ঞেস করা, আমি এখন যেভাবে আচরণ করছি তা কি আমার আসল সত্তার সাথে মিলছে কিনা। ধীরে ধীরে সে নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করল। এখন সে রাগ কম করত এবং বোঝার চেষ্টা বেশি করত। মেকি সুখের পরিবর্তে সে গভীর সুখ খুঁজতে শুরু করল। প্রতিটি কাজে তাড়াহুড়োর পরিবর্তে সে উদ্দেশ্য এবং অর্থ খুঁজতে শুরু করল। আর এই পরিবর্তন তার সম্পর্কগুলোতেও প্রতিফলিত হতে শুরু করল। দাদির সাথে কথা বলার সময় সে এখন মোবাইলের দিকে তাকাত না। অফিসে সে জুনিয়র কর্মচারীদের কেবল কাজ আদায় করার জন্য নয়, তাদের ভালোমন্দ জিজ্ঞাসা করত। সে তাদের নাম মনে রাখতে শুরু করল, যা সে আগে কখনো ভাবেনি। একদিন তার ছোট চাচাতো ভাই আবু সালে তার সাথে দেখা করতে এলো। আবু সালে কলেজে পড়ত এবং সব সময় তাড়াহুড়োয় থাকত, সব সময় ফোনে। পারভেজ তাকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো থেমেছ?
শুধু থেমেছ এবং ভেবেছ তুমি আসলে কি চাও? আবু সালেহ হেসে বলল, আজকাল কে ভাবে শুধু দৌড়াতে হবে, করতে হবে, হতে হবে। পারভেজ শান্ত গলায় বলল, আর যদি এই তাড়াহুড়োই তুমি নিজেকে হারিয়ে ফেলো তাহলে লাভ কি? এই সাধারণ কথাগুলো আবু সালেহের ওপরও প্রভাব ফেলতে শুরু করল। সে প্রথমবারের মতো চিন্তায় পড়ে গেল। এটি ছিল উদ্দেশ্য এবং খাঁটি হওয়ার প্রভাব। আপনি নিজেকে পরিবর্তন করেন এবং আপনার উপস্থিতি আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে। কিছুদিন পর অফিসে একটি যোগাযোগ বা কমিউনিকেশন ওয়ার্কশপ হওয়ার কথা ছিল। প্রধান পারভেজকে একটি ছোট সেশন নিতে বললেন, কারণ লোকেরা তার কথা বলার ধরন এবং শান্ত উপস্থিতির প্রশংসা করতে শুরু করেছিল। প্রথমে পারভেজ ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে ভাবল এটি তার বাস্তবতা ভাগ করার সুযোগ। সেশনের দিন সে খুব জাঁকজমকপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করেনি। সে শুধু উঠে দাঁড়ালো এবং বলল, আমরা সবাই যোগাযোগ শিখি, কিন্তু সত্যিকার অর্থে খুব কম যোগাযোগ করি। আমরা শুনি কম, উত্তর দিই বেশি, আমরা ভান করি বেশি, সত্য দেখাই কম। কিন্তু যদি আমরা আমাদের কথোপকথনে উদ্দেশ্য যোগ করি, সত্য যোগ করি এবং মুহূর্তে উপস্থিত থাকতে শিখি, তাহলে আমাদের সম্পর্ক, আমাদের কাজ, আমাদের জীবন সবকিছু বদলে যায়। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। মানুষের মনে হলো যেন কেউ তাদের ভিতরের কথা বলছে। একটা মেয়ে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এত সহজে এসব কিভাবে করেন? পারভেজ হেসে বলল, সহজে নয়, প্রতিটি মুহূর্তে নিজেকে মনে করিয়ে দিয়ে, প্রতিবার নিজেকে জিজ্ঞেস করে, আমি এখন এই কথা কেন বলছি? এটি কি আমার আসল রূপ? এবং আমি কি এখন সত্যিকারে উপস্থিত? তার উত্তর অনেককে ভাবতে বাধ্য করল। সেশনের পর লোকেরা তার সাথে দেখা করতে, কথা বলতে শুরু করল এবং সে বুঝতে পারল যে উদ্দেশ্যমূলক জীবনযাপন তার ব্যক্তিত্বকেই বদলে দিয়েছে। কোনো জবরদস্তি ছাড়া, কোনো ড্রামা ছাড়া, শুধু ধীরে ধীরে। এক রাতে জানালার কাছে বসে হঠাৎ সে অনুভব করল জীবনটা কত অন্যরকম লাগছে, কত হালকা, কত শান্ত, কত অর্থবহ। এখন সে মুহূর্তের সাথে যুদ্ধ করত না, সে মুহূর্তের সাথে প্রবাহিত হতো। একটি বিশেষ ঘটনা তার এই চিন্তাকে আরও শক্তিশালী করল। একদিন অফিসে একটি ভুল হলো। আগে হলে সে আতঙ্কে চলে যেত, নিজেকে দোষারোপ করত, কিন্তু এবার সে গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল, উদ্দেশ্যের সাথে কাজ করো, সততার সাথে কাজ করো। মানুষের দ্বারা ভুল হয়, কিন্তু প্রতিক্রিয়া মানুষ বেছে নেয়। সে শান্ত হলো এবং সমস্যা সমাধান করতে শুরু করল। বসও অবাক হলেন। পারভেজ এখন চাপের মধ্যেও স্থির থাকতে শিখেছিল। ধীরে ধীরে তার কাজ আরও ভালো হলো, সম্পর্ক গভীর হলো এবং জীবন সুন্দর মনে হতে লাগলো। আর এই সব কিছু ঘটেছিল কারণ সে উদ্দেশ্য, খাঁটি হওয়া এবং সচেতনভাবে বাঁচাকে গ্রহণ করেছিল। এখন সে অটো পাইলটের মতো জীবনযাপন করছিল না। সে প্রতিদিন সকালে একটি উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে উঠত, প্রতিটি সম্পর্কে সততার সাথে এবং প্রতিটি মুহূর্তে উপস্থিতির সাথে। সে বুঝেছিল যে জীবনের আসল মাধুর্য বড় মুহূর্তে নয়, বরং ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। কারো হাসিতে, কারো অকৃত্রিম প্রশংসায়, এক কাপ চায়ের উষ্ণতায়, সন্ধ্যার বাতাসের স্নিগ্ধতায় এবং নিজের মনের শান্তিতে। পারভেজের নতুন যাত্রা এখনও চলছিল, যেখানে সে প্রতিদিন একটু বেশি সচেতন হচ্ছিল, একটু বেশি সৎ, একটু বেশি সজাগ এবং সবচেয়ে বেশি নিজের একটু কাছাকাছি। এই গল্পটি আমাদের ঠিক এটাই শেখায় যে যখন আমরা উদ্দেশ্য নিয়ে বাঁচি, বাস্তবতার সাথে বাঁচি এবং প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকি, তখন জীবন কেবল কেটে যায় না, বরং বিকশিত হয়, গভীর হয় এবং অর্থে ভরে ওঠে। পারভেজের জীবন আর আগের মতো ছিল না। সে ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে শিখেছিল। সে সফলতাকে নিজের সংজ্ঞায় গড়ে তুলেছিল এবং উদ্দেশ্য এবং সত্যের সাথে জীবনযাপন করার চেষ্টা করছিল। কিন্তু একদিন সে বুঝতে পারল যে এই সব কিছুর মাঝে একটি জিনিস সে এখনও ঠিকমতো বুঝতে পারেনি, নিজের যত্ন নেওয়া। এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পর তার মুখে ক্লান্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মেশিনের মতো কাজ করতে করতে তার শরীর ভারী মনে হতে শুরু করেছিল। মনে অস্থিরতা এবং হৃদয়ে হালকা খিটখিটে ভাব ছিল। দাদি দরজা খুললেন এবং তাকে দেখে বললেন, বাবা, তোর মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? তুই ঠিক আছিস তো? পারভেজ বাধ্য হয়ে হাসল এবং বলল, হ্যাঁ দাদি, শুধু একটু ক্লান্ত। দাদি তার কাঁধে হাত রাখলেন। সবাই ক্লান্ত হয়, কিন্তু তুই নিজের থেকে কেন পালাস? তুই নিজের জন্য একদম থামিস না। এ কথা শুনে তার ভিতরে কিছু একটা ভেঙে গেল। সে হঠাৎ বুঝতে পারল যে সে মাইন্ডফুলনেস বা সচেতনতা শিখছিল, কিন্তু সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া এখনও তার জন্য একটি কঠিন বিষয় ছিল। সে অন্যদের হ্যাঁ বলতে এত ব্যস্ত ছিল যে সে নিজেকে না বলতে ভুলে গিয়েছিল। কয়েকদিন পর অফিসে একটি নতুন প্রজেক্ট এলো। সীমিত সময়, কঠোর সময়সীমা এবং বিশাল চাপ। বস পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, পারভেজ, তুমি এই প্রজেক্ট সামলাবে। তোমার চেয়ে ভালো কেউ এটি করতে পারবে না।
পুরনো পারভেজ তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিত, কিন্তু এবার সে ভেতর থেকে নিজের কথা শোনার চেষ্টা করল। সে অনুভব করল যে বেশ কয়েক সপ্তাহ ধরে সে নিজেকে বিশ্রাম দিতে পারেনি, না ঠিকমতো ঘুম, না খাবার, না নিজের জন্য সময়। সে বুঝতে পারল যে যদি সে চোখ বন্ধ করে আবার হ্যাঁ বলে দেয়, তবে তার ভেতরে যে নতুন শান্তি এবং ভারসাম্য এসেছিল তা আবার ভেঙে যেতে পারে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর সে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, স্যার, আমি এই প্রজেক্ট নিতে পারি শুধুমাত্র যদি টিমের ভালো ভারসাম্য রাখা হয়। বিশ্রাম ছাড়া পূর্ণ সক্ষমতায় আমি এটি একা করতে পারবো না। বস কিছুটা ধাক্কা খেলেন, কিন্তু তার সোজাসাপটা কথায় প্রভাবিত হলেন। তিনি বললেন, এই কথাটি বলার জন্য সাহস লাগে। সাবাস, আমরা টিম ভাগ করে দেব। সেদিন পারভেজ খুব বড় একটি শিক্ষা পেল। কখনো কখনো না বলাটাও নিজের কাছে করা প্রতিশ্রুতি রাখার একটি অংশ। ধীরে ধীরে সে নিজের জীবনে সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়াকে তার প্রয়োজন হিসেবে নয়, বরং তার দায়িত্ব হিসেবে দেখতে শুরু করল। সে রাতে সময় মতো ঘুমানো শুরু করল। আগে সে ভাবত যে গভীর রাত পর্যন্ত কাজ করলে তাকে স্মার্ট দেখাবে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে সত্যিকারের স্মার্ট সেই যে নিজেকে বার্ন আউট হতে দেয় না। প্রতিদিন সকালে সে 5 মিনিটের জন্য কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড অনুশীলন করত। সে ডায়েরিতে 3টি জিনিস লিখত যার জন্য সে কৃতজ্ঞ। অনেক সময় এই জিনিসগুলো খুব ছোট হতো, যেমন দাদির বানানো চা, সকালের ফুরফুরে বাতাস, বন্ধুর মেসেজ বা অফিসের কারো ছোট প্রশংসা। কিন্তু এই খুব ছোট জিনিসগুলোর মধ্যে সে আবার জীবনের মাধুর্য দেখতে শুরু করল। একদিন দাদি বললেন, কৃতজ্ঞ থাকা মানুষকে মাটির সাথে সংযুক্ত রাখে, তা না হলে মানুষ যত ওপরে ওঠে সে তত শূন্য অনুভব করতে শুরু করে। পারভেজ হাসল, কারণ সে নিজের মধ্যে এই বিষয়টি অনুভব করেছিল। যে জিনিসগুলো সে আগে উপেক্ষা করত সেগুলোই এখন তার জন্য ছোট ছোট আনন্দের কারণ হয়ে উঠছিল। কয়েক সপ্তাহ পর সে নিজের জন্য একটি ছোট রুটিন তৈরি করল। সপ্তাহে 2 দিন একটু হাঁটা, রাতে মোবাইল দূরে রেখে বই বা শান্ত মিউজিক শোনা, সাপ্তাহিক ছুটির দিনে নিজের জন্য রান্না করা, দিনের কিছু সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কাজ শেষ হলে সত্যিকার অর্থে কাজ বন্ধ করা এবং নিজের ভেতরে কোনো ধরনের ক্লান্তি, অস্থিরতা বা ভারসাম্যহীনতাকে উপেক্ষা না করা। ধীরে ধীরে তার জীবনে একটি সুন্দর ভারসাম্য তৈরি হতে শুরু করল। সে এখন কাজও ভালো করছিল, সম্পর্কের গভীরতাও ছিল এবং নিজের প্রতি ভালোবাসাও বাড়ছিল। কিন্তু আসল পরীক্ষা এলো যখন তার ছোটবেলার বন্ধু হাসান আবার তার সাথে দেখা করতে এলো, যে আগে তার চাকরি এবং ইঁদুর দৌড়ে হারিয়ে গিয়েছিল। এবার হাসান জানালো যে সে মানসিকভাবে ভেঙে পড়েছে, বারবার প্যানিক অ্যাটাক আসছে এবং সে নিজেকে সামলাতে পারছে না। পারভেজ তার কথা মনোযোগ দিয়ে শুনল, তার কাঁধে হাত রাখল এবং বলল, তুমি এখনও তোমার জীবনকে শুধু ওপর থেকে দেখছ। নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয়। যদি তুমি নিজেকে সামলাতে না পারো তবে তুমি পৃথিবীর কোনো দৌড় শেষ করতে পারবে না। হাসানের চোখে জল ছিল। সে বলল, তুমি এত শান্ত কিভাবে থাকো দোস্ত? পারভেজ হেসে উত্তর দিল, কারণ আমি নিজেকে অগ্রাধিকার দেওয়া শুরু করেছি। অন্যদের খুশি করার চেষ্টায় আমরা নিজেদের ভুলে যাই, কিন্তু সত্য হলো যতক্ষণ আমরা নিজেরা ঠিক না থাকি আমরা অন্য কাউকেও ভালো রাখতে পারবো না। সেদিন হাসান তার কথাগুলো চুপচাপ শুনছিল। হয়তো তার হৃদয়ের কোথাও একটা ছোট বীজ পড়েছিল, নিজের যত্ন নেওয়ার বীজ। সময়ের সাথে পারভেজের জীবন আরও স্থিতিশীল হয়ে উঠল। যখন সে কৃতজ্ঞতা লিখত, সে তার চারপাশের সবকিছুর মধ্যে অর্থ দেখতে শুরু করল। দাদির হাসি, জানালা দিয়ে আসা সূর্যের আলো, অফিসে যাওয়ার পথে ফোটা ছোট ফুল, অপরিচিত ব্যক্তির নম্র আচরণ। এখন সে বুঝতে পারল যে সুখ সবসময় চিৎকার করে না, কখনো কখনো এটি খুব ধীর লয়ে হাসে, এবং আমরা কেবল তখনই তাদের শুনতে পাই যখন আমাদের মন শান্ত থাকে এবং ক্লান্ত না হয়। ধীরে ধীরে সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া কোনো অভ্যাস নয়, বরং তার জীবনের ভিত্তি হয়ে উঠল। একদিন রাতে সে বারান্দায় বসেছিল। আকাশে চাঁদ ছিল, হালকা বাতাস বইছিল এবং তার হৃদয়ে এক অনন্য শান্তি ছিল। তার মনে পড়ল কয়েক মাস আগে সে কেমন ছিল, সবসময় ছুটছে, ক্লান্ত, চিন্তায়, নিজেকে না বুঝে, এবং আজ সে কতটা আলাদা, জাগ্রত, ভারসাম্যপূর্ণ, সবলীল এবং নিজের প্রতি দয়ালু। সে অনুভব করল যে তার এই যাত্রাটি পূর্ণ হতে শুরু করেছে। কোনো বড় ঘটনা নয়, কোনো নাটকীয় পরিবর্তন নয়, কেবল ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপ যা তাকে অবশেষে
সেখানে নিয়ে এসেছে যেখানে সে সবসময় পৌঁছাতে চেয়েছিল। সে গভীর শ্বাস নিল এবং শান্ত মনে নিজেকে বলল, পরিবর্তন বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে শুরু হয়, এবং নিজের যত্ন নেওয়া হলো প্রথম সবচেয়ে সত্য পরিবর্তন। নিচে উঠোনে দাদি তুলসী গাছে পানি দিচ্ছিলেন। তিনি ওপরের দিকে তাকালেন এবং হাসলেন। সেই হাসি পারভেজের জন্য আশীর্বাদের চেয়ে কম ছিল না। সে অনুভব করল যে এখন সে সত্যিকারেরই তার জীবন যাপন করছে, উদ্দেশ্যের সাথে, সত্যের সাথে, কৃতজ্ঞতার সাথে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের যত্নের সাথে। এবং এই শান্তির সাথে তার গল্প ধীরে ধীরে তার শেষ মোড়ে পৌঁছল। একটি যাত্রা যা ছোট অভ্যাস দিয়ে শুরু হয়েছিল, তারপর নিজের সফলতা নিজে ঠিক করতে শেখালো, তারপর সচেতনভাবে বাঁচার দিকে নিয়ে গেল, এবং অবশেষে নিজের যত্নের শক্ত ভিত্তির ওপর দৃঢ়ভাবে দাঁড়ালো। গল্পটি শেষ হয়নি, কিন্তু পারভেজের জীবন এখন সত্যিকারেই শুরু হয়েছে। একটি জীবন যেখানে সে নিজের সঙ্গীও, নিজের রক্ষকও এবং নিজের পথপ্রদর্শকও। যদি পুরো গল্পটি এক নজরে দেখা হয়, তবে এটি স্পষ্টত বোঝা যায় যে পারভেজের যাত্রা আসলে যে কোনো সাধারণ মানুষের যাত্রা, যে জীবনে কিছু পরিবর্তন করতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে এটা জানে না। পারভেজও ঠিক আমাদের মতোই ছিল, বড় পরিকল্পনা, বড় স্বপ্ন, তারপর সেই একই প্রতিদিনের ক্লান্তি, বিভ্রান্তি এবং কাল থেকে অবশ্যই করার মিথ্যে প্রতিশ্রুতি। সে ভাবত যে জীবন পরিবর্তন করার জন্য একটা বড় দিন আসবে, একটা বড় পরিবর্তন ঘটবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে বড় পরিবর্তন সবসময় প্রতিদিন অল্প অল্প করে করা কাজের মাধ্যমে শুরু হয়। যখন সে স্টেশনে বসে থাকা সেই বৃদ্ধ চাচার কথা শুনেছিল, সেই কথাটি তার ভেতরে কোথাও গেঁথে গিয়েছিল। পরিবর্তন কোনো বড় বিস্ফোরণ থেকে আসে না, বরং ছোট আওয়াজ থেকে আসে, যা আমরা প্রায়শই উপেক্ষা করি। আর সত্যি কথা বলতে আমরা তাই করি। আমরা একটি নতুন ডায়েরি কিনি, একটি নতুন পরিকল্পনা করি, নতুন বছরে লক্ষ্য লিখি, কিন্তু প্রতিদিনের ছোট পদক্ষেপগুলোকে হালকাভাবে নিতে থাকি। পারভেজ প্রথমবারের মতো অনুভব করল যে জীবন 24 ঘন্টায় বদলে যায়। এটি 365 দিনের কোনো বিশেষ তারিখের জন্য অপেক্ষা করে না। ছোট পরিবর্তনের তালিকা তৈরি করা, সকালে নিজের জন্য 10 মিনিট বের করা, রাতে ফোন বন্ধ করা, একটি ছোট পরিকল্পনা করা, এই সব কিছু ধীরে ধীরে একটি নতুন বাতাসের মতো তার ভেতরে প্রবেশ করতে শুরু করল। সেই বাতাস কোনো শক্তিশালী ঝড় ছিল না, বরং একটি হালকা সুবাস ছিল, যা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে সে বদলাচ্ছে, ধীরে ধীরে কিন্তু সত্যি। তারপর এলো দ্বিতীয় মোড়, যখন সে অনুভব করল যে সে সঠিক দিকেই যাচ্ছে, কিন্তু হৃদয়ে এখনও শূন্যতা আছে। তখনই সেই প্রশ্নটি তাকে থামিয়ে দিল, সাফল্যের সংজ্ঞা কী? এবং এটিই ছিল সেই জায়গা যেখানে তার গল্প সবচেয়ে বড় মোড় নিল। সে বুঝতে পারল যে সে এখনও সেই একই সাফল্য খুঁজছে যা পৃথিবী তাকে দেখিয়েছে। বড় গাড়ি, বড় প্যাকেজ, বড় ফ্ল্যাট, কিন্তু তার নিজের মন কি চাইত? সে শান্তি চাইত, সৃজনশীলতা চাইত, হাসতে চাইত, তার আপনজনদের জন্য সময় চাইত। এখানেই সে শিখল যে সাফল্যের আসল সংজ্ঞা বাইরে নয়, বরং ভেতরে লেখা থাকে। এবং যেই মুহূর্তে সে এই কথাটি বুঝল, তার লক্ষ্যগুলো বদলাতে শুরু করল। সে আর অন্যের জীবন দেখে ঈর্ষা করত না, সে নিজের জীবন দেখে হাসত। তারপর তৃতীয় অধ্যায়, যেখানে তার আসল অকৃত্রিমতা এলো, উদ্দেশ্য এবং সচেতনতা বা মাইন্ডফুলনেস। এখন সে এই কথাটিই বুঝতে পারছিল যে যদি প্রতিটি কাজ উদ্দেশ্য নিয়ে করা হয়, তবে একটি ছোট কাজও সুন্দর হয়ে ওঠে, এবং উদ্দেশ্য ছাড়া একটি বড় কাজও ফাঁপা মনে হয়। সে লক্ষ্য করল যে সে অটো পাইলটে বেঁচে আছে, ঘুম থেকে ওঠা, দৌড়ানো, কাজ করা, খাওয়া, ঘুমানো। কিন্তু আসল জীবন ছিল তা যাতে আপনি অনুভব করেন আপনি কি চান, আপনি কার কথা শুনছেন, আপনি কাকে ভালোবাসছেন। সে ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দিতে শুরু করল। মায়ের কণ্ঠস্বর, সন্ধ্যার বাতাস, চায়ের ধোঁয়া, তার ঘরের আরাম, এবং সবচেয়ে বড় কথা, সে সত্য বলতে শুরু করল, নিজের কাছেও এবং অন্যদের কাছেও। এর থেকে যে হালকা ভাব এলো, কোনো জিমের মেশিন তাকে তা দিতে পারত না। শেষে প্রতিটি মানুষের মতো তাকেও থামতে হয়েছিল এবং নিজের ভেতরে তাকাতে হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে বিশ্রাম ছাড়া, নিজের যত্ন ছাড়া, না বলার সাহস ছাড়া কোনো পরিবর্তন টেকে না। এগিয়ে যাওয়ার জন্য সে যতটা পরিশ্রম করেছিল, থামার জন্য তাকে ঠিক ততটাই পরিশ্রম করতে হয়েছিল। বিশ্রাম নেওয়ার জন্য, নিজের যত্ন নেওয়ার জন্য, অতিরিক্ত চিন্তা না করার জন্য। সে বুঝতে পেরেছিল যে ঘুম নষ্ট সময় নয়,
এটি একটি বিনিয়োগ, নিজেকে না বলা স্বার্থপরতা নয়, এটি আত্মসম্মান এবং কৃতজ্ঞতা কোনো কবিতার লাইন নয়, বরং একটি অদৃশ্য শক্তি যা মনকে মাটিতে স্থির রাখে। যখন সে প্রতি রাতে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ হতে শুরু করল, তার ভেতরে এমন এক শান্তি এলো যা টাকা দিয়ে কেনা যায় না। যখন সে কাজ এবং মানুষকে তার সীমানা বা বাউন্ডারি বলল, তার জীবনে এত জায়গা তৈরি হলো যে সে নিজেকে আবার বুঝতে পারল। এখন যদি পুরো গল্পটি দেখা হয়, তবে এটি কেবল পারভেজের গল্প নয়, এটি আমাদের সবার গল্প। কখনো তাড়াহুড়োয় বেঁচে থাকা, কখনো অন্যের স্বপ্নের বোঝা বহন করা, কখনো না ভেবেই শুধু হাঁটা। কিন্তু এই গল্পটি খুব দ্রুত একটি বিষয় পরিষ্কার করে দেয়, যদি আপনি ছোট জিনিস দিয়ে শুরু করেন, সাফল্যকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেন, উদ্দেশ্য এবং বাস্তবতার সাথে জীবনযাপন করেন এবং নিজের যত্ন নেন, তবে জীবন যতই জট পাকানো হোক না কেন, তা ধীরে ধীরে খুলতে শুরু করে। আপনার কোনো অলৌকিক ঘটনার প্রয়োজন নেই, আপনার কেবল আপনার নিজের সঙ্গ প্রয়োজন। পারভেজও তাই করেছিল। তার জীবন একেবারে নিখুঁত হয়ে যায়নি, কিন্তু এখন সে তার জীবন যাপন করছিল অন্য কারো নয়, এবং এটিই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। পরিশেষে এই সিদ্ধান্তটি বেরিয়ে আসে, পরিবর্তন কেবল একটি লক্ষ্য নয়, এটি একটি যাত্রা, এবং সেই যাত্রায় সবচেয়ে বড় মোড়গুলো সেগুলো যা ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। যদি আপনি প্রতিদিন নিজের ভেতরে অল্প কিছু বিনিয়োগ করেন, একটু ঘুম, একটু কৃতজ্ঞতা, একটু সত্য, একটু উদ্দেশ্য, তবে কয়েক মাস পরে আপনি নিজেই চিনতে পারবেন না যে আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং কোথায় পৌঁছেছেন। এটিই গল্পের উদ্দেশ্য। ছোট পদক্ষেপগুলোকে ছোট মনে করবেন না, সেগুলো ছোট নয়, শুরুতে কেবল ছোট দেখায়। আসল জাদু সময়ের সাথে দেখা যায়, এবং হয়তো আজ আপনার প্রথম ছোট পদক্ষেপটি কেবল এতটুকুই হতে পারে যে এই গল্পটি পড়ার পর আপনি নিজের জন্য 1 মিনিট বের করবেন, আপনার শ্বাস অনুভব করুন এবং নিজেকে বলুন, আমি বদলাতে পারি, একদিনে নয়, কিন্তু প্রতিদিন একটু একটু করে। ঠিক এখান থেকেই জীবন ঘুরতে শুরু করে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।